উত্তর ২৪ পরগনার শাসনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু, আর তার জেরে তুলকালাম। অভিযোগ, হাই ভোল্টেজ বিদ্যুতের তারের ঠিক নিচে নিয়ম না মেনে নির্মাণ হচ্ছিল, আর সেখানেই কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় রাজমিস্ত্রির। আর এরপরেই বাড়ির মালিকের গ্রেফতারি চেয়ে তুমুল বিক্ষোভ। উত্তর ২৪ পরগনার শাসন, এখানকার গোলাবাড়ি দাদার মোড় এলাকায় নিয়ম না মেনে নির্মাণের অভিযোগ। সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু। তারপরেই তুমুল উত্তেজনা, দেহ আটকে ব্যাপক বিক্ষোভ, পুলিশের গাড়িতে ভাঙচুর। পরিস্থিতি সামলাতে পুলিশের লাঠি, বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। প্রিজন ভ্যানে তোলার সময় পুলিশের থেকে আটকদের ছিনিয়ে নেওয়া হয়। শাসনের গোলাবাড়ির বাসিন্দা ফারুক ইসলামের একতলা বাড়ি। বাড়ির ছাদ থেকে ফুট ৩ উপরেই হাই ভোল্টেজ বিদ্যুতের তার। তা সত্ত্বেও ফারুক দোতলা করছিলেন। স্থানীয়দের অভিযোগ, নিয়ম না মেনেই দোতলা তৈরি করা হচ্ছিল, তাই ছাদ ঢালাইয়ের জন্য কেউ রাজি হচ্ছিলেন না। অভিযোগ, রাজমিস্ত্রি সাইফুল ইসলামকে টাকার লোভ দেখিয়ে রাজি করান ফারুক ইসলাম। সোমবার ছাদে কাজ করতে ওঠেন সাইফুল। হাই ভোল্টেজ তারে হাত লেগে যায়, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। ঘর হচ্ছিল, সে কারেন্টের তারে জায়গা দিয়ে ওখানে, কিন্তু জোর জবরদস্তি করে যাই ঘর মালিক তুলে দিয়েছে। ঘরের ওপরে তুলে দিয়ে বলে, তুই কাজ কর, তোর কোনো রকম অসুবিধা হবে না, তুই তোর কোনো রকম অসুবিধা হবে না, থাকলে আমি রয়েছি তোর পাশে, তোর কিছু হবে না। কিন্তু সেই দুর্ঘটনায় মারা গেল আজকে, কোনো পারমিশন নিয়ে এখানে ঘর করার ওখানে। আর এই বাচ্চা ছেলের পয়সার লোভ লালসা দেখিয়ে একে জোর জবরদস্তি উপরে তোলা হয়েছে। এ মারা গেছে কারণ ইলেকট্রিক শর্ট খেয়ে ৩৩,০০০ ভোল্টে। এর আমরা বিচার চাই। পয়সা খাইয়ে, পুলিশ প্রশাসনের পয়সা খাইয়ে এটা করেছে। অনেকদিন ধরে হচ্ছে, মিস্ত্রি আসতে চলে যাচ্ছে, কেউ এখানে রিস্ক নিচ্ছে না। ঘটনার পর দেহ উদ্ধারে যায় পুলিশ। তখনই ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় মৃতের পরিজনেরা। এই ঘর মালিক এইরকম একটা পজিশনে কাজটা করাই কি করে? সে কাজটা করালো কি করে? তার কি একটা বিবেক বুদ্ধি বলে কিছু নেই? টাকা আছে বলে সব আছে, টাকার হয়তো বাচ্চারা টাকার লোভ দেখেছে কিছু, হয়তো সেই টাকার লোভে কাজটা করতে গেছে। তার তো একটা বিবেক করা উচিত ছিল যে এই জায়গাটা আর পুরো আনলেগের আসবে। ঘটনা যেটা ঘটেছে সেটা দুঃখজনক ঘটনা। একটি 34 বছরের ছেলে মারা গেছে। ইনিশিয়াল একটা ক্ষোভ হয়েছিল মানুষের মধ্যে, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। হাউএভার সেই নিয়ে আমরা প্রপার সেকশনে কেস করছি। অভিযুক্ত বাড়ির মালিকের শাস্তি এবং আর্থিক সাহায্যের দাবিতে সরব মৃতের পরিজনেরা। উত্তর ২৪ পরগনার শাসন থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। গ্রেফতার নয়, আত্মসমর্পণ। 4 দিনও গ্রেফতার নয় আক্তার আলী। কোর্টে গিয়ে আত্মসমর্পণ আক্তার আলীর। আরজি করে দুর্নীতিতে অভিযুক্ত আক্তার আলী। অমিত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অমিত, যে প্রশ্নটা বারবার জোরালো হয়েছে যে কেন গ্রেফতারিতে গড়িমসি, একেবারে এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই তুলতে শুরু করেছেন অন্যান্য যে 5 জন অভিযুক্ত রয়েছে তাদের আইনজীবীরা। শুক্রবার একজনের বিরুদ্ধে, আক্তার আলীর বিরুদ্ধে নন বেলেবল অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হলো, কিন্তু শুক্রবার পরে আজকে মঙ্গলবার এই মাঝের 4 দিন কেন গ্রেফতার করা হলো না, কেন সিবিআই থেকে গ্রেফতার করে আদালতে পেশ করলো না, এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যে উঠছে। এবং শনিবার তিনি আত্মসমর্পণের জন্য তার আইনজীবী আসার কারণে তিনি আবেদন করতে পারেননি। আজকে আবারও আক্তার আলী স্পেশাল সিবিআই কোর্টে আত্মসমর্পণের জন্য তিনি এসেছেন এবং তার আইনজীবীর তরফে আদালত সূত্রে খবর ইতিমধ্যেই আত্মসমর্পণ করতে চেয়ে আবেদন জমা দিয়েছে। এবং এখানেই বারবার যে প্রশ্ন উঠে আসছে, তাহলে মাঝে এই 4 দিন সময় পেল সিবিআই, কেন আক্তার আলীকে গ্রেফতার করলো না? আক্তার আলী শুক্রবার যখন দুপুর 12:30টার সময় কোর্টের তরফে নন বেলেবল অ্যারেস্ট ওয়ারেন্ট যখন ইস্যু করা হচ্ছে, তখন আক্তার আলী আন্দোলনের একটি নার্সিংহোমে চিকিৎসাধীন ছিলেন।
সেক্ষেত্রে সিবিআই চাইলেই, আইনজীবী মহল মনে করছে সিবিআই চাইলে আইনের যে প্রসেস রয়েছে বা আইনের যে প্রক্রিয়া রয়েছে তাকে কোর্ট অ্যারেস্ট করে আদালতের কাছে এসে সিবিআই বলতে পারতো যে আমরা নার্সিং হোমে আফতার আলীকে কোর্ট অ্যারেস্ট করলাম এবং সেখানে নজরবন্দি করে রাখা হয়েছে, সুস্থ হলে আদালতে আমরা পেশ করবো। সিবিআই সেটি করলো না। পরিবার যখন সে হাসপাতাল থেকে ছাড়াতে আদালতে এলো আত্মসমর্পণ করার জন্য, প্রায় 1 ঘন্টার বেশি সময় আফতার আলী আদালত চত্বরে ছিলেন। সেই সময় সিবিআই আধিকারিকরা এসে তাকে গ্রেফতার করতে পারতেন, করলেন না। রবিবার দিন তার বাড়িতে গেলেন, আফতার আলী নেই, চুপচাপ ফিরে এলেন। গতকাল প্রায় 6 ঘন্টা আফতার আলী কখন আত্মসমর্পণ করবেন তার অপেক্ষায় তদন্তকারী অফিসার কোর্টেই বসে থাকলেন। এই যে বিন্দু বারবার প্রশ্ন হচ্ছে, আজকে আফতার আলী আদালতে এসছে এবং আদালত সূত্রে খবর ইতিমধ্যে তার আইনজীবী স্পেশাল সিবিআই কোর্টে আফতার আলী আত্মসমর্পণের যে আবেদন সেটা জমা দিয়েছে। বেশ, 3 দিন নিখোঁজ থাকার পর দেহ উদ্ধার। শিলিগুড়ির মাটিগাড়ায় রীতিমতো এই ঘটনায় চাঞ্চল্য। ত্রিকোণ প্রেমের বিবাদে খুনের অভিযোগ সামনে আসছে। পার্থ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, কিভাবে এই খুনের ছক কষা হয় এবং নেপথ্যে কি কারণ উঠে আসছে? যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে, নিহতের দিদির তার যেটা অভিযোগ, এই ত্রিকোণ প্রেমের জেরে কিন্তু খুন, এবং 1 মাস খানেক আগেই কিন্তু এই নিহত ছাত্রের সঙ্গে পাড়ারই এক বন্ধুর বচসা হয়। সেই সময় একে অপরকে দেখে নেবে বলে হুমকিও দেয়, কিন্তু তারপর গত শনিবার থেকে আচমকা নিখোঁজ হয় এই নিহত পড়ুয়া, এবং তাকে ফোন করে ডেকে নিয়ে যাওয়া হয় তার বাড়ির থেকে অনেকটা দূরে শুকনা জঙ্গলের কাছে। সেখানে তাকে মারধর করা হয়, পিলচয় ঘুষি, এবং তারপর তার মূল যে অভিযুক্ত সে তার কোমরের বেল্ট খুলে এই স্কুল পড়ুয়ার গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করে, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে অভিযোগ উঠে এসেছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে মাটিগাড়া থানার পুলিশ, এবং ইতিমধ্যেই কিন্তু এক নাবালককে পুলিশ গ্রেপ্তার করেছে। ঘটনার সময় নাবালক সেখানে উপস্থিত ছিল বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে, এবং তাকে জেরা করেই কিন্তু কোন জায়গায় খুন হয়েছে এবং সেখান থেকে গিয়েই কিন্তু নিহত ছাত্রের দেহ উদ্ধার হয়। গোটা ঘটনা নিয়ে মাটিগাড়া শিমুল থানায় উত্তেজনা রয়েছে। হয়তো বন্ধু বান্ধবের বাড়ি গেছে, সকাল রাতে তাকে যাদেরকে সন্দেহ করা হয়েছে কিন্তু তখন ও স্বীকার করে না। রাত 2:30টার দিকে গিয়েছিলাম, সে স্বীকার করেছিলাম। আর আরেকজন ছিল, 3 জন মিলে আমরা নিয়ে গেছি টোটোওয়ালার। তো কোথায় নিয়ে গেছি মারামারি হয়, বিবাদ হয়, অফিসার গুলো বলছে। আমরা সকালবেলা যাই, গিয়ে দেখি ও নাই। আমরা তো আগে জানতাম না, পরে শুনলাম একটা মেয়ে নিয়ে নাকি। আমরা 10 থেকে খোঁজা শুরু করছি, করার পরে আছে আশেপাশে বন্ধু বান্ধবের বাড়ি। রাত্রে পরে যখন দেখি মোটামুটি 2-2:30 বাড়ি আসে না, সে 2:30টার দিকে সে বডি করছে। একদিকে আপনারা দেখলেন ত্রিকোণ প্রেমের জেরে খুন, আর এবার দেখাবো মাত্র 30 টাকা। মাত্র 30 টাকার জন্য স্ত্রীকে খুন। হারোয়ার ঘটনা। রাতে 30 টাকা নিয়ে স্বামী এবং স্ত্রীর মধ্যে বচসা হয়, আর তারপর পাড়াপড়শিদের হস্তক্ষেপে সাময়িকভাবে বিবাদ মেটে, কিন্তু তারপর ঘটে যায় নৃশংস এক ঘটনা। অনুপম প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অনুপম, কি জানা যাচ্ছে? এই যে হারোয়া থানার পশ্চিমপাড়া এলাকার ঘটনা, এখানে রবিউল ইসলাম বলে এক যুবক, তার স্ত্রী রুবিয়া সুলতানা, তাকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ তার বিরুদ্ধে, এবং যেটা সামনে আসছে বা যেটা এলাকার মানুষ থেকে তার পরিচিতি পাড়া প্রতিবেশী সবাই যেটা অভিযোগ তুলছে যে মাত্র 30 টাকা নিয়ে এই গন্ডগোলের সূত্রপাত। তার কারণ এই যে রুবিয়া সুলতানা এবং রবিউল ইসলামের যে সন্তান, সে যে গৃহ শিক্ষকের কাছে পড়তো, সে 30 টাকা পায়, সে তাগেদা করছিল, তার কাছে চাচ্ছিল, এবং সেই নিয়ে রুবিয়া সুলতানা তার স্বামীকে বেশ কয়েকবার বলে, এবং এই 30 টাকা নিয়েই স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল, এবং সাময়িকভাবে এলাকার যেসব গ্রামবাসীরা রয়েছে তারা সাময়িকভাবে সেটা মীমাংসাও করে দেয়। কিন্তু তারপরেও রাত্রে রুবিয়া সুলতানের সঙ্গে তার স্বামীর সঙ্গে ব্যাপক গন্ডগোল ঝামেলা হয়, এবং তারপরে এই রবিউল ইসলাম তার স্ত্রীকে গলা টিপে খুন করে বলেই কিন্তু অভিযোগ। এবং ইতিমধ্যে হারোয়া থানার পুলিশ রবিউল ইসলামকে গ্রেপ্তার করেছে, এবং রুবিয়া সুলতানের দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। উল্টো দিকে এই যে রবিউল ইসলামের এই যে পাশবিক যে মনোভাব বা এই যে এতে কিন্তু এলাকার মানুষ রীতিমতো ক্ষুব্ধ। রবিউল ইসলাম একেবারে নৃশংস এক ঘটনা। বৌমা যাবার পরে শাশুড়ি দরজা খুলিনি, তারপর আমাদের কমিটি গিয়ে দরজা খুলে দিল। রাত্রিবেলা ওকে মারধর করে এবং গলা টিপে হত্যা করে নিজের সিলিন্ডার, হারোয়া থানায় এসে নিজের সিলিন্ডার পুরো স্বীকারোক্ত হয়েছে। আমরা গ্রামবাসী সবাই আমরা সেই মহিলার পক্ষ থাকবো, তার 2টো বাচ্চা আছে। যারা দোষী তাদের তো সাজা হবেই।
আর এবার নজর রাখবো মুর্শিদাবাদের সাগরপাড়ার দিকে, কারণ সেখানে রীতিমতো সংঘর্ষ জানিয়ে উত্তেজনা দানা বেঁধেছে। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, মুর্শিদাবাদের সাগরপাড়ায় সংঘর্ষ। সাগরপাড়ার ধনিরামপুর বাজার এলাকায় রীতিমতো মারপিট এবং সেই মারপিটে জখম দুপক্ষের 4 জন। হামলা, পাল্টা হামলা। প্রণব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রণব, কি কারণে এই সংঘর্ষ এবং এই দুপক্ষ আসলে কারা? সামান্য জমি দখলকে কেন্দ্র করে উত্তপ্ত মুর্শিদাবাদের সাগরপাড়া ধনিরামপুর বাজার এলাকা সকালবেলাতেই রহিম শেখ তার জমি রয়েছে, তার পাশেই নাজমুল শেখ সে দখল নিতে আসে বলে অভিযোগ। রহিম শেখের পিসি সেই জমি বিক্রি করেছে এবং এই নিয়ে গন্ডগোল কিন্তু দীর্ঘদিন ধরেই চলছিল। তারপরে আজকে সকালবেলাতে যখন নাজমুল শেখ তার লোকজন নিয়ে আসে, তারপরেই তাদের মধ্যে বচসা, হাতাহাতি, তারপরে কিন্তু লাঠালাঠি শুরু হয়ে যায় এবং ঘটনায় 4 জন আহত হয়। তাদেরকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। এই ঘটনায় সঙ্গে সঙ্গে সাগরপাড়া থানার পুলিশ চলে আসে এবং 5 জনকে আটক করে এবং 2 পক্ষ থেকে কিন্তু অভিযোগ দায়ের করেছে সাগরপাড়া থানায়। গোটা ঘটনা তদন্ত করছে সাগরপাড়া থানার পুলিশ। বেশ, রাস্তাতে উঠছি তো আমার বাড়ির সামনে ভ্যানে করে সাথে বাসানে পুঁততে গেছে। কারা? শামসুদ্দি, দশরথ আর ওই মহি, আরও 10-15 জন এসে ঘিরতে লেগেছে। আমি আমার বাধা দিয়েছি, আমাকে এসে পিছন থেকে এসে মারতে গেছে, হাসি দিয়ে লাঠিতে মারতে লেগেছে। আমি ধরতে গেছি, গলাতে মারতে হতে আমার হাতে মারিয়ে দিয়েছে। জমিটা কার? আমার রহিম, জলিল আর ফজলু আর ফুলসার, আমি, এই 6 জনের জমি। সকালবেলা ওরা কি করতে এসেছিল? ওরা দখল করতে এসেছিল জোর করে। থানায় অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, আগে 2বার এসেছি। আজকে জানাবেন অভিযোগ? হ্যাঁ, আজও জানাবো।